রফতানি ও পণ্যের মান বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন। সংলাপ অর্থহীন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারি সমাধান ফখরুল, দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান কাদেরের। প্রবাসীদের রেমিটেন্সে বাড়ল প্রণোদনা, দ্রব্যমূল্য বাড়লেও মূল্যস্ফীতি সহনীয়, অর্থমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে আবারও লকডাউন, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। AKSTMT বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শিল্প রপ্তানি বাড়ানো সহ দেশের সুনাম অক্ষুণ্ণ রাখা ও পণ্যের গুণগত মান ধরে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ দক্ষ মানব শক্তি গড়ে তুলছে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। রাজধানীর পূর্বাচলে স্থায়ী ঠিকানায় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম আসরের। অস্থায়ী মেলা প্রাঙ্গণ আর করোনা মহামারীর ধাক্কা সামলে স্থায়ী মেলা প্রাঙ্গণ দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্য মন্ত্রণালয়ের। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। করোনায় সরকারের দেয়া ভর্তুকিতে দেশের অর্থনৈতিক গতি অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। এখন কিন্তু খাদ্য পণ্যের চাহিদাটা বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে, আর এটা কখনোই কমবে না। আবার আমার নিজের দেশেও বাজার সৃষ্টি হচ্ছে। কাজে কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমাদের যে সমস্ত পণ্য আছে তার মান উন্নয়ন করা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের চাহিদা, এবং শুধু চাহিদা না, পণ্যের গুণগত মান, সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবশক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। এবছর আইসিটি পণ্য সেবাকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশটা যেন শিল্পে এগিয়ে যেতে পারে, বাণিজ্যে এগিয়ে যেতে পারে, উৎপাদন বাড়াতে পারে, সেটা যেমন, এবং রপ্তানি বাড়াতে পারে, সেদিকটা যেমন আমরা দৃষ্টি দিই। পাশাপাশি আরেকটা দিকেও আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব বাজার সৃষ্টি করা, নিজের দেশের মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। কারণ আমি যতই রপ্তানির কথা বলি, আমার দেশে শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে তখনই যখন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হবে। এবারের মেলায় 225টি দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল দিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ মূল্য ধরা হয়েছে 40 টাকা। মেলায় আগতদের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত বিআরটিসির চক্রাকার বাস চলাচল করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠন নয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনই রাজনৈতিক সংকটের সমাধান। আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে, বিদায় ঘণ্টা বেজে গেছে, এমন মন্তব্য করে তিনি বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে পালাবার পথ পাবে না সরকার। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ইমরুল হাসানের রিপোর্ট। 43 বছর পার করল জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনায় সাবেক ও বর্তমান ছাত্রনেতারা সংগঠনের গৌরবোজ্জ্বল অতীতের কথা উল্লেখ করে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আইনের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ করেন তারা। ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে। সময় থাকতে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগের দিন শেষ হয়ে এসছে, ঘন্টা বেজে গেছে। এখন উল্টা পাল্টা করে এদিক ওদিক কথা বলে কোনো লাভ হবে না। সোজাসুজি এখনো সময় আছে। এই মুহূর্তে পদত্যাগ করেন, পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন এবং তাদের অধীনে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেন। অন্যথায়
পালাবারও পথ খুঁজে পাবেন। আমরা অনেক কথা শুনতে পাই, মন্ত্রীরা নাকি আপনার সব পাসপোর্ট টাসপোর্ট তৈরি করে ফেলেছে, টিকিটও হয়ে গেছে, কে কোথায় যাবেন সে ব্যবস্থাও নাকি হয়ে গেছে। তো দেরি করে লাভ কি, তাড়াতাড়ি যান, দেশের মানুষ একটু রেহাই পাক। এর আগে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে কোনো ফল বয়ে আনবে না। আমরা তো এই সংলাপকে কোনো অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। এর প্রধান যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটি হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে, অর্থই হতে পারে না। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন বছরে ভোটের অধিকার ফিরে পাবে জনগণ। সম্পাদক ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে গ্রেগরিয়ান নববর্ষের শুভেচ্ছা জানান কাদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে সব কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের সাধারণ সম্পাদক। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় আওয়ামী লীগ আরও বলিষ্ঠ ও বেগবান ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। বাংলাদেশ আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছি। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। বিএনপি বাসদের পর এবার রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, 2012 ও 2017 সালের সংলাপে অংশ নিয়ে চরমভাবে হতাশ হতে হয়েছে। রাষ্ট্রপতির সংলাপ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের মাঝে কোনো আগ্রহ নেই উল্লেখ করে রেজাউল করিম বলেন, রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসূ কিছু হবে না। অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে না। জনগণ মনে করছে রাষ্ট্রপতির সংলাপে ফলপ্রসূ কিছু হবে না। অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে বলে জনগণ মনে করে না। অতএব জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এমন একটি আবেদনহীন ও তাৎপর্যহীন সংলাপে অংশ নেওয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গত মনে করে না। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকে তামাশা আখ্যায়িত করে গণফোরামের একাংশের নেতারা ডক্টর কামাল হোসেনকে সংলাপে না যাবার আহ্বান জানিয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু এই আহ্বান জানান। তিনি বলেন, সংবিধানকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির সংলাপ দেশে এর আগে 2 বার অনুষ্ঠিত হয়েছে, তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি, আর এবারও এর ব্যতিক্রম হবে না। প্রশ্নের জবাবে মন্টু বলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন সংলাপে যাবে না বলে সংগঠনকে জানিয়েছেন। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসলে আমরা আহ্বানটা জানাচ্ছি, সবাই মিলে বসে আলোচনার ভিতর দিয়ে যে সিদ্ধান্ত হবে সেটাই গ্রহণ করা হোক, সেটাই সংসদে যাক, সংসদ থেকে সেটাই বেরিয়ে আসবে। যদি এই সংসদ সম্বন্ধে আমাদের বক্তব্য আছে পরিষ্কার যে রাতের অন্ধকারের সংসদে এটাকে আমরা স্বীকার করি না, তারপরেও আমরা জাতীয় স্বার্থে অনেক কিছুই মেনে নিতে হয়, আমরা মেনে নেব।
প্রবাসী আয় দেশে পাঠানোর ক্ষেত্রে নগদ প্রণোদনার হার বাড়িয়ে 2.5 টাকা করেছে সরকার। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকরের ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর দ্রব্যমূল্য বাড়ছে স্বীকার করলেও দেশে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের প্রায় 1 কোটি নাগরিক। বিশ্বব্যাংকের মতামত প্রতিবেদনের তথ্য, বিদায়ী অর্থ বছরে 2,13,000 কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে, যার অবস্থান রপ্তানি আয়ের পরের স্তরে। করোনার মধ্যেও কেন বিপুল অর্থ দেশে প্রবেশ করল? সংস্থাটি 6টি কারণ উল্লেখ করেছে। প্রবাসীদের সঞ্চয়, দেশে পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে দেশে আসা প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি, দেশে থাকা পরিবারের প্রতি সহানুভূতিশীলতা, অর্থ প্রেরণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন, কর ছাড় ও বড় দেশের প্রণোদনার অর্থের কিছু অংশ দেশে আসা। এমন বাস্তবতায় প্রবাসী আয় আরও বাড়াতে প্রণোদনার হার 2 টাকা থেকে বাড়িয়ে 2.5 টাকা কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর। গতবার আমরা করেছি অলমোস্ট $25 বিলিয়ন। আমরা এবছর রেমিটেন্স খাত থেকে আমরা অর্জন করতে চাই অ্যাটলিস্ট $26 বিলিয়ন। 2% ছিল আগে, 2% থেকে এখন 2.5% করেছি। জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে চূড়ান্ত সুপারিশ উদযাপন করতে রোববার অর্থ মন্ত্রণালয় এক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী দ্রব্যমূল্য বাড়ছে স্বীকার করলেও মুদ্রাস্ফীতি বাড়বে না বলে দাবি করেন। সারা বিশ্বে কিন্তু মূল্যস্ফীতি আছে, আমাদের এখানে মূল্যস্ফীতি নাই, কিন্তু জিনিসের দাম বাড়ছে, কম বাড়ছে, সহনীয় পর্যায়ে আছে। আমরা যদি অন্য যে কোনো দেশের সাথে মিলা, তাহলে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস রাইট এট দ্য মোমেন্ট। অর্থমন্ত্রীর আশা, চলতি বছরে পদ্মা সেতু চালু হলে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের হার বাড়লে দেশে পুনরায় লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। মানিকগঞ্জে বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হঠাৎ করে বিশ্বে বাড়ছে করোনার সংক্রমণ। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় প্রতিদিনে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। তাই সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে রীতিমতো উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ। শনিবার মানিকগঞ্জে করোনার বুস্টার ডোজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে লকডাউন দেয়া হতে পারে। এখন পর্যন্ত ভালো আছি, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানলে আমরা ভালো থাকব। যদি কিনা এটা অতিমাত্রায় বেড়ে যায়, যদি রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে পরে আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। বাট এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই। করোনা নিয়ন্ত্রণে রাখার উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, নইলে দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। করোনা আমাদেরকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে, না রাখলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে, আমাদের শিক্ষা বিপর্যস্ত হবে, আমাদের চলাফেরা, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান সব কিছুই আমাদের ঝুঁকিতে পড়ে যাবে। এদিকে দেশে আজ করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 370 জন। শনাক্তের হার 2.43%। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মুক্ত গণমাধ্যমের স্বপ্ন দেখে গিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক রিয়াজ আহমেদ। সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই তার প্রতি সম্মান জানানো হবে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান সাবেদ। একজন পুরোদস্তর সাংবাদিক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ, ছিলেন সাংবাদিক নেতা ও সম্পাদক। সেই মানুষটির মৃত্যুতে আয়োজন করা হয় এই নাগরিক শোকসভার। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে রিয়াজ আহমেদের মতো লোকদের অভাব পূরণ হবে না। রিয়াজ ভাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নির্মল সেন, রিয়াজ কামাল চৌধুরী, কামাল লোহানী তাদের সঙ্গে মিলে এই একদলীয় শাসন ব্যবস্থা এবং এই সংবাদপত্রের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে সরকারের যে যুদ্ধ ঘোষণা করেছিল তার বিরুদ্ধে তারা লড়াই করে গেছে। রিয়াজ ভাইরা কিভাবে গণমাধ্যম দিয়ে একটি স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছেন, আজ রিয়াজ ভাই নেই, আমাদের নিঃসন্দেহে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। শুধু সাংবাদিকতা নয়, সাংবাদিকদের জন্য কর্মসংস্থান তৈরি এবং পেশাদারিত্ব ধরে রাখতে আজীবন কাজ করে গেছেন রিয়াজউদ্দিন আহমেদ। তার কলম এবং কণ্ঠ সবসময় ছিল উচ্চকিত। ন্যায় ও সত্যের প্রশ্নে আপোষহীন ছিলেন গুণী এই সাংবাদিক নেতা। 50 বছর করে এই বাংলাদেশকে কি আমরা দেখতে পেয়েছিলাম? বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেটাকে এরা ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে সেটাকে ফিরিয়ে আনতে হবে। রিয়াজ ভাই একজন যোদ্ধা ছিলেন, এইরকম যোদ্ধা হয়ে সকলকে উঠতে হবে যাতে করে আমরা সেই আত্মাটাকে ফিরিয়ে আনতে পারি, সোলকে ফিরিয়ে আনতে পারি। এরা হচ্ছে সেই রকম মানুষ যারা সব সময় সত্যের পক্ষে কথা বলতে পারে, তার পরিণতির জন্য ভাবে না। একটি প্রতিষ্ঠান কিভাবে গড়ে উঠবে, একটি প্রতিষ্ঠান কি করে জনপ্রিয় হবে, এর যে মানে আধুনিক যে দর্শনটি, এটা রিয়াজ ভাইয়ের মধ্যে তিনি এটা ধারণ করতেন। বক্তারা বলেন, দেশে যেভাবে গণতন্ত্রহীনতা এবং দুঃশাসন চলছে তার বিরুদ্ধে সাংবাদিকদের সবসময় রিয়াজ আহমেদের পথ অনুসরণ করা দরকার। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে পূর্বাচলে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসানুল শাওন। সরাসরি যাচ্ছি সেখানে। শাওন, প্রথম দিনে বাণিজ্য মেলার কতটা জমে উঠেছে, সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানান। আফসানা, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, এটি ঠিক পূর্বাচলের পাশেই, এটি রূপগঞ্জে পড়েছে, নারায়ণগঞ্জের। তো এখানে আমরা যেটি জানি, বেশ কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছিল, অনেক প্রস্তাব ছিল ব্যবসায়ীদের পক্ষ থেকেও, এবং সরকারও চাচ্ছিল এখানে বাণিজ্য মেলা শুরু হোক। তো এখানে এবারই প্রথমবারের মতো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে জায়গাটি বেশ বড়, পুরো এলাকা জুড়েই মেলার প্রাঙ্গণ ধরা হয়েছে। এবং তবে যেটি সমস্যা, একটু ঢাকার বাইরে হওয়াতে এখানে আসলে ক্রেতা দর্শনার্থীদের আসাটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। বিশেষ করে পূর্বাচলের রাস্তায় অনেক জায়গায় কাজ চলছে, 300 ফিট যেই সড়কটি সেখানে। তো সেজন্য যারা এখানে এসেছেন তাদেরকে অনেককেই আসলে ভোগান্তি পোহাতে হয়েছে। আর আজকে যারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের বেশিরভাগই আসলে মোটরসাইকেল অথবা প্রাইভেট কার বা নিজস্ব পরিবহনে করে এখানে এসেছেন। এছাড়া মেলার পক্ষ থেকেও দোতলা বাস দেওয়া হয়েছে কুড়িল বিশ্ব রোড থেকে মেলা পর্যন্ত আসার জন্য। আর আজকে প্রথম দিন হিসেবে ক্রেতা দর্শনার্থী কিন্তু অনেক আমরা দেখেছি, তাদের উপস্থিতি বেশ সরব হয়ে উঠেছে বাণিজ্য মেলা। সেক্ষেত্রে আসলে আজকের উপস্থিতির বেশিরভাগই হচ্ছে এই মেলা প্রাঙ্গণের আশপাশের যেই এলাকাগুলো, রূপগঞ্জ, কালীগঞ্জ বা এর আশপাশে যারা থাকেন তারাই মূলত আজকে বেশি এসেছেন এই মেলায়, আমরা যেটি দেখেছি। আর মেলায় যারা বিভিন্ন পণ্য নিয়ে তাদের শোরুম স্টল করেছেন, সেই স্টলগুলোতেও দর্শনার্থীর ভিড় ছিল এবং তারাও একটি আশা নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। তবে এখনও আসলে পুরোপুরি জমে ওঠা প্রথম দিনেই বলা যাবে না, কারণ এখনও অনেক স্টল আমরা দেখছি যে এখনও নির্মাণাধীন আছে। অনেক প্রতিষ্ঠান তাদের স্টলগুলো এখনও শেষ মুহূর্তে সাজাতে পারেনি, এখন এসে তারা ঠিকঠাক করছেন। তো আফসানা, এই ছিল মোটামুটি প্রথম দিনের বাণিজ্য মেলার সর্বশেষ খবর। বাণিজ্য মেলার প্রথম দিনের খবর জানছিলাম। 1971 সালে বাংলাদেশিদের উপর পাক হানাদার বাহিনীর হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন।
শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূরের আবেদনের ভিত্তিতে এই স্বীকৃতি দিল প্রতিষ্ঠানটি। লেমকিন ইনস্টিটিউটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে পাকিস্তানি বাহিনী 30 লাখ নিরীহ বাংলাদেশিকে হত্যা করে। বিশ্বের বিভিন্ন স্থানে সংগঠিত গণহত্যা নিয়ে কাজ করে লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার সকালে ধানমন্ডির 32 নম্বরে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধান বিচারপতির সাথে ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর সহ সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিচারপতিরা। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বটে, উনি শাহাদত বরণ করেছেন, কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকবেন এ দেশের মাটিতে, এ দেশের মানুষের মনে, এবং বাংলার প্রতিটি আনাচে কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি। এবং মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধু থেকে অনেক শক্তিশালী। রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল গ্রেগরিয়ান নববর্ষ। 31st নাইটে খোলা স্থানে জনসমাগম না থাকলেও অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়িতে ঘরোয়া আয়োজনে বর্ষবরণে মেতে ওঠেন অনেকেই। তবে এরই মাঝে রাজধানীর বেশ কিছু স্থানে আগুন লাগার খবরে ছেদ পড়ে উৎসব আমেজে। মুশফিকুর সালিহিনের রিপোর্ট। সব রোগ, শোক আর জরাজীর্ণতাকে পেছনে ফেলে সুন্দর এক আগামীর প্রত্যাশায় বরণ করা হলো গ্রেগরিয়ান নতুন বছর। ঘড়ির কাঁটায় রাত ঠিক 12টা বাজার সাথে সাথেই উদযাপনে মেতে ওঠে নগরবাসী। কড়া নিরাপত্তা ও নজরদারির পরও নববর্ষ উদযাপনে কোনো কমতি ছিল না। বাসায় যাবো, বাসা থেকে আবার ওয়েস্টার্নে আসবো, বাট আসার সময় ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগছে। জায়গা জায়গা চেকপোস্ট, কিবা কেন যাচ্ছি। এর আগের বছর করোনা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, এই বছর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সবাই এই দোয়াটাই করি আমরা। 31st নাইটকে কেন্দ্র করে রাজধানীর অভিজাত হোটেলগুলোকে সাজানো হয় বর্ণিল সাজে। উচ্ছ্বাস, উদ্দীপনা আর শুভকামনার মধ্য দিয়ে 2022কে বরণ করে নেয় নগরবাসী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে রাজধানী জুড়ে ছিল কড়া নজরদারি। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে র্যাব ও পুলিশ। সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনারা জানেন যে আইএসের আসলে এরকম কোনো বেজ নাই, কিন্তু তারপরেও 2-1 যদি উৎসাহী হয়ে লোন উলফ হিসাবে যদি কোথাও হামলা করে, সেই আশঙ্কা থেকে কিন্তু আমরা সারা শহরের নিরাপত্তা ব্যবস্থাটা বেশ কড়াকড়ি করেছি। ইতিপূর্বে বিভিন্ন সময়ে এই 31st উপলক্ষে অনেক ঘটনা ঘটেছে যেটা আমাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করব, কিন্তু আরেকজনের বিরক্তি উদ্রেক করে নয়। তবে এই উৎসবমুখর পরিবেশের মাঝেই একের পর এক দুর্ঘটনার খবর কিছুটা মলিন করে দেয় পরিবেশ। রাতে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে আলাদা আলাদা 7টি জায়গায় আগুন লাগে। তবে বেশিরভাগ এলাকাতেই ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। মাতুয়াইলের একটি ভবনের ছাদে ফানুস এসে পড়ায় সেখান থেকে আগুন লাগে বলে অভিযোগ করেন এলাকাবাসী। প্লাস্টিকেরই ছিল, ওইখানে ফানুস এসে পড়তে, তো ফানুস থেকে আগুনটা ছড়ায় পড়ছে। ফানুসবাতি উড়ে এসে প্রতিদিনের যে ছাউনি ছিল সেখানে পড়েছে, সেখান থেকে আগুন ধরে পরবর্তীতে প্লাস্টিকের যে ফলের ঝুড়ি ছিল সেগুলোতে লেগে গেছে। এখানে কোনো বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। উৎসব উদযাপনে আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা এই দুর্ঘটনাগুলো আবারও মনে করিয়ে দিল সবাইকে। নতুন বছরে ব্যর্থতা, গ্লানি আর হতাশাকে ঝেড়ে মুছে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সবার। মুশফিক সালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। বছরের প্রথম দিনে বই পেল স্কুল শিক্ষার্থীরা। তবে করোনার কারণে বই বিতরণ উপলক্ষে এবার উৎসব হবে না এমন নির্দেশ ছিল, কিন্তু বই নিতে এসে স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে উৎসব ভাবই দেখা গেল। করোনা পরিস্থিতির কারণে গত বছর অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হলেও এবার শিক্ষার্থীরা স্কুলে এসে নিজেদের বই সংগ্রহ করেছে।
শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এস এম আতিক। ঝকঝকে মলাট, মসৃণ পৃষ্ঠা, নতুন বই। বছরের প্রথম দিনে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে? করোনা পরিস্থিতির কারণে এবারও নেই বই উৎসব। স্কুলগুলো নিজেদের ব্যবস্থাপনায় বই দিবে এমন সিদ্ধান্ত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। জাঁকজমক আয়োজন না থাকলেও উৎসবের যে আমেজ থাকে তা কিন্তু ঠিকই পাওয়া গেল শিক্ষার্থীদের মাঝে। প্রথম দিনে সবগুলো বই পেয়েছি তো তাই খুব ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে বই পেয়ে। 3টা। কি কি বই? বাংলা, ইংরেজি, কৃষি শিক্ষা দিয়েছে, বাংলা দিয়েছে, ইংলিশ দিয়েছে। এই বছর স্কুল খোলা থাক, আমরা স্কুলে এসে ক্লাস করি, এটাই চাই। চাই যে স্কুলে সবসময় ক্লাস হোক, করোনাটা চলে যাক। আমরা চাই যে নতুন বছরটা যেন সবার জন্য ভালো হয়, করোনা মুক্তি থাকে এবং সবাই যেন ক্লাসে এসে মনোযোগের সাথে ক্লাস করতে পারে, প্রত্যাশাই করছি। শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে বই দেওয়ার সময়সূচি নিজেদের মতো করে ভাগ করে নিয়েছিল স্কুলগুলো। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 1, 2, 3 দিন আমরা ষষ্ঠ শ্রেণীর বই বিতরণ করব। এভাবে 13 তারিখ পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই বিতরণ সম্পন্ন হবে। আমরা আজকে সব বই দিয়ে দিতে পারবো না, কারণ আমরা স্বাস্থ্যবিধি মেনে 50% বা যতজন স্টুডেন্টকে আমরা দিতে সম্ভব বা যেই ক্লাসে আজকে দেওয়া সম্ভব সেই ক্লাসগুলি আমরা দিব। ওরা যদি বই পেয়ে যায় 3 তারিখ থেকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে সম্পূর্ণভাবে চলে যেতে পারবো। এরই মধ্যে ক্লাস কিভাবে হবে, সপ্তাহে কয়দিন ক্লাস নেওয়া হবে সেই নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ভারত শাসিত জম্মু কাশ্মীরে মাতা বিষ্ণু দেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত 12 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ জানায় রাত 2:45টায় কাটারের মন্দিরে দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় হুড়োহুড়িতে বহু দর্শনার্থী পদদলিত হয়ে মারা যায়। এনডিটিভি বলছে আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিশ্বজুড়ে আগের দিনের থেকে কিছুটা কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন 16,39,000 মানুষ। এছাড়াও মারা গেছেন প্রায় 6,000 রোগী। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 4.5 লাখ নাগরিক। তবে উন্নতি নেই ফ্রান্স পরিস্থিতির। তৃতীয় দিনের মতো দেশটিতে সংক্রমিতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। এদিকে চলতি বছরই করোনা ভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধনম গ্যাব্রিয়াসুস। তবে এজন্য অবশ্যই বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইংরেজি নতুন বছর উপলক্ষে দেয়া বিবৃতিতে একথা বলেন তিনি। খেলার খবর। ক্রিকেট। বে ওভালে বছরের প্রথম টেস্টে বাংলাদেশের পেসাররা দারুণ শুরু করলেও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড। 5 উইকেট নিয়েছে বাংলাদেশ। কিউইরা তুলেছে 258 রান। ডেস্ক রিপোর্ট সুব্রত ববির। সবার আগে নিউ ইয়ার উদযাপন করা নিউজিল্যান্ডে 2022 সালের প্রথম টেস্ট। মাউন্ট পঙ্গানিওর বে ওভালে বাংলাদেশের প্রথম। আর এই দিনটা শেষ পর্যন্ত যেমনই হোক না কেন টস জিতেছিলেন মুমিনুল। প্রথম ঘন্টাটাও ছিল বাংলাদেশের। শরীফুলের সুইংয়ে অধিনায়ক টম লাথমের ব্যাটে ছুঁয়ে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে ধরেছিলেন লিটন দাস। গতিময় উইকেটে শরীফুল তাসকিনরা যখন মুভমেন্ট বাউন্সকে কাজে লাগাচ্ছেন তখন ডেভন কনওয়ে উইলিয়ং মাথা গুঁজে পড়ে রইলেন। শুরুর আধা ঘন্টায় নিউজিল্যান্ড মোটে 1 রান করেছিল। প্রথম ঘন্টা বোলারদের দিয়ে পুরো দিন নিজেদের করে নেওয়ার বাক্য মেনে নিয়ে ডেভন কনওয়ে এবং উইলিয়ং শক্ত ভিত দিয়েছেন কিউইদের। বোলাররা তাদের জুটি ভাঙতে ব্যর্থ। শান্ত থ্রোয়ে রান আউট হন 52 করা ইয়ং। থামে 138 রানের জুটি। 2 সেশনে 2 উইকেট সম্বল মুমিনুলদের। ইনজুরিতে ভারত সিরিজ মিস করা ডেভন কনওয়ে কামব্যাক করেছেন সেঞ্চুরি হাঁকিয়ে।
অবসরের ঘোষণা দেওয়া রস টেইলর তার ক্যারিয়ারের শেষ সিরিজের প্রথম টেস্টে 31-এ বেশি এগোতে পারেননি। আউট হয়েছেন শরীফুলের বলে। মিরাজের স্পিন যখন কোনো কাজে আসছে না, তখন নতুন বল হাতে পাওয়ার আগে অধিনায়ক মুমিনুল হাত ঘোরাতে এসেই পুরন বল দিয়ে সেরা ব্যাটার 122 করা কনওয়েকে আউট করেছেন। ব্লান্ডেলের উইকেট নেবার পরই দিনের খেলা শেষ হয়েছে। 32-এ টিকে হেনরি নিকলস। 5 উইকেটে 258 নিউজিল্যান্ডের। প্রথম দিন শেষে কি তাহলে বলা যায় দুই দল সমানে সমান? সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে AKSTMT বার শিরোনামগুলো আরেকবার। রপ্তানি ও পণ্যের মান বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান, প্রধানমন্ত্রীর মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন। সংলাপ অর্থহীন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারি সমাধান ফখরুল, দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান কাদেরের। প্রবাসীদের রেমিটেন্সে বাড়ল প্রণোদনা, দ্রব্যমূল্য বাড়লেও মূল্যস্ফীতি সহনীয়, অর্থমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে আবারও লকডাউন, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন আমাদের অনলাইন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।